গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে অষ্টম অধ্যায় রয়েছে পশ্চিমবঙ্গ, সেখান থেকে বিস্তারিত আলোচনা শুরু করেছিলাম। ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের অবস্থান এবং পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছি, তাই তো? আচ্ছা। এবং গত ক্লাসে আমরা পশ্চিমবঙ্গে যে জলসম্পদ রয়েছে সেই জলসম্পদ থেকে কিছুটা পড়াশোনা করেছিলাম, এবং আজকে বাদবাকি যে অংশটা তোমাদের বইতে রয়েছে সেটা শেষ করব। তাহলে আজকের ক্লাসটা হবে পশ্চিমবঙ্গ জলসম্পদ পার্ট 2। তার আগে তোমরা নিশ্চয়ই গত ক্লাসের পড়াগুলো মনোযোগ দিয়ে শুনেছো। তাহলে কয়েকটা প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা প্রশ্ন করব আমি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখি তোমরা বাড়িতে কেমন কে পড়ছো। তোমরা পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছো। বলতো, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? ভেরি গুড, একদম ঠিক বলেছো যে পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো কিন্তু ভাগীরথী হুগলি নদী। এই ভাগীরথী হুগলি নদী কিন্তু গঙ্গা নদীর শাখা নদী, তাই তো? গঙ্গা নদী সেই আহ কোথায় উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভের পরে উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে কিন্তু প্রবেশ করেছে। এবং বলতো, মাত্র কত কিলোমিটার গঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে প্রবাহ হয়েছে? ভেরি গুড, মাত্র 20 কিলোমিটার পথ কিন্তু সে প্রবাহ করেছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। এরপরে এই গঙ্গা নদীটি পদ্মা নামে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। গঙ্গার শাখা নদী ভাগীরথী হুগলি, আমাদের পশ্চিমবঙ্গের প্রধান নদী, তোমরাই বললে। দেখো, একটাই কিন্তু নদী যেটার নাম হচ্ছে ভাগীরথী হুগলি নদী। এই যে মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ মায়াপুর পর্যন্ত নদীটির নাম হলো ভাগীরথী নদী। এবং নবদ্বীপ মায়াপুর থেকে গঙ্গা নদীর মোহনা কোথায় শেষ হয়েছে বা মোহনা কোথায়? বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর অব্দি কিন্তু যে অংশটা তাকে আমরা কি বলছি? না, হুগলি নদী। আর এই হুগলি নদীর তীরেই কিন্তু বিখ্যাত কলকাতা শহর, হাওড়া শহর গড়ে উঠেছে। তোমরা সকলেই জানো, তাই তো? আচ্ছা, এবারে কেউ আমাকে বলো তো যে ভাগীরথী নদীর কয়েকটি উপনদীর নাম কি? ভেরি গুড, যে ময়ূরাক্ষী, অজয়, বাঁশলই এগুলো হলো কিন্তু ভাগীরথী নদীর কি না উপনদী। এবারে পশ্চিমবঙ্গ নদ নদী পড়তে গিয়ে আমরা কিন্তু মূলত উৎস বা প্রবাহের দিক ইত্যাদি অনুযায়ী পশ্চিমবঙ্গের নদ নদীকে 5টি ভাগে ভাগ করেছিল। সেই ভাগগুলো কি কি তোমাদের মনে আছে? বলো তো কি কি ভাগ? ভেরি গুড, 1 নম্বর হচ্ছে গঙ্গা ভাগীরথী হুগলি নদী, তাই তো? এটা 1 নম্বর ভাগ। দ্বিতীয় ভাগটা কি ছিল? না, পশ্চিমবঙ্গের উত্তরের নদ নদী, অর্থাৎ যেটা আমরা কি বলছি না উত্তরবঙ্গের নদ নদী। এরপরে 3 নম্বর কি ছিল? পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কি রয়েছে? ভূপ্রকৃতি তো পড়েছো, মালভূমি অঞ্চল, তাহলে মালভূমি অঞ্চলের নদ নদী, এটা আমরা পড়েছিলাম। আর পড়েছিলাম ভাগীরথী নদীর পূর্ব দিকের নদ নদী। এবং শেষ বা 5 নম্বর যে ভাগটা ছিল সেটা ছিল পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ বা সুন্দরবন অঞ্চলের নদ নদী, তাই তো? তোমরা আমাকে এখন বলবে যে উত্তরবঙ্গের প্রধান প্রধান নদ নদীগুলো কি কি, বলো। ভেরি গুড, তিস্তা, তোরসা, মহানন্দা, জলঢাকা ইত্যাদি কিন্তু হলো উত্তরবঙ্গের প্রধান প্রধান নদী। এর মধ্যে উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় জানো তোমরা? অর্থাৎ প্রায়শই কিন্তু বন্যা হয় এবং অসংখ্য মানুষ কিন্তু তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় না? ভেরি গুড, তিস্তা নদীকে। এই তিস্তা নদী কোথায় উৎপন্ন হয়েছে বলতো? বাহ, খুব ভালো বলেছো যে সিকিমের জেমু হিমবাহ থেকে এই তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। এবং ভূমির ঢাল অনুসারে সে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আচ্ছা, এরপরে ছিল কি না আরো একটি গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের নদী, সে তার নাম হচ্ছে তোরসা নদী। এই তোরসা নদী কোথায় উৎপন্ন হয়েছে বলতো?
ভেরি গুড। তিব্বত এবং ভুটানের সীমান্তে যে চুম্বী উপত্যকা রয়েছে, সেই চুম্বী উপত্যকা থেকে এই নদীগুলি কিন্তু সৃষ্টি হয়েছে, বা এই যে তোর্সা নদীটা, এই নদীর কিন্তু সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদী। মালভূমি অঞ্চলে কয়েকটা বিখ্যাত নদীর নাম বলো। অসংখ্য নদী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তাই পশ্চিমবঙ্গকে নদীমাতৃক একটা রাজ্য বলা হয়। মালভূমি অঞ্চলে কোন কোন বিখ্যাত নদী রয়েছে বলো। ভেরি গুড। ময়ূরাক্ষী, অজয়, দামোদর, তারপরে হলদি নদী, রূপনারায়ণ নদী, সুবর্ণরেখা নদী, অসংখ্য নদী কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হতো কাকে বলতো, কোন নদীকে? কারণ প্রায়শই কিন্তু বন্যা লক্ষ্য করা যেত এই নদীতে, তাই একে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হতো। ভেরি গুড, দামোদর নদীকে, তাই না? কিন্তু বর্তমানে বন্যার প্রকোপটা অনেকাংশে কমানো গেছে। কারণ কি? না, ডিভিসি স্থাপন করা হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপনের মাধ্যমে এই অঞ্চলে কিছুটা হলেও কিন্তু বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। তাই বাংলার দুঃখ বলা হতো, এই কথাটা কিন্তু উল্লেখ করা হয়, বলা হয় না, বলা হতো। কাকে বলা হতো? না, দামোদর নদীকে। এই দামোদর নদী ঝাড়খণ্ডের পালামু জেলায় কিন্তু উৎপন্ন লাভ হয়েছে, এবং পূর্ব দিকে ভূমির ঢাল অনুসারে প্রভাবিত হয়ে কোন নদীর সাথে মিশেছে বলতো? হুগলি নদীতে গিয়ে মিশেছে। দেখো, এই যে পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চলের নদ নদী, সেটা পশ্চিম দিকে রয়েছে, এবং ভূমির ঢাল কি পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে ভাগীরথী আর হুগলি নদী রয়েছে। তাহলে সেই দুটি নদীতে কিন্তু বেশিরভাগ নদী এসে মিলিত হয়েছে। মালভূমি অঞ্চলের নদ নদী কোথায় এসে মিলিত হয়েছে? না, ভাগীরথী এবং হুগলি নদীতে মিলিত হয়েছে। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা নদী, রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদী, তোমরা আমাকে বলো তো, কোন দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামকরণ হয়েছে? বাহ, খুব ভালো বলেছো, যে দ্বারকেশ্বর আর হচ্ছে শিলাবতী বা শিলাই। এই দ্বারকেশ্বর আর শিলাবতী নদীর দুটির মিলিত প্রবাহের নাম কিন্তু হলো রূপনারায়ণ নদী। অপরদিকে কেলেঘাই আর কংসাবতী, এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম কি বলতো? ভেরি গুড, খুব ভালো বলেছো, যে হলদি নদী, তাই তো? তাহলে কেলেঘাই আর কাঁসাই বা কংসাবতী যে নদী রয়েছে, এই দুটির মিলিত প্রবাহ কিন্তু হলো কি? না, হলদি নদী। এবারে তোমরা উত্তরবঙ্গের নদী পড়লে এবং মালভূমি অঞ্চলের নদী পড়লে, এই দুটি নদীর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে নদীগুলোর বৈশিষ্ট্যের মধ্যে। যেমন ধরো, পার্বত্য অঞ্চলের নদীগুলো কিন্তু চিরপ্রবাহ, অর্থাৎ উত্তরবঙ্গের নদীর চিরপ্রবাহ, সব সময় জল থাকে, কারণ হিমবাহ সৃষ্টির জল সব সময় থাকে, সাথে বর্ষার জল, তাই এটি চিরপ্রবাহ। অপরদিকে মালভূমি অঞ্চলের নদ নদীগুলোতে কিন্তু সারা বছর জল থাকে না, কেবলমাত্র বর্ষার সময় কিন্তু নদীগুলো ফুলে ফেঁপে ওঠে জলে। এটা একটা পার্থক্য। আর পার্থক্য কি রয়েছে? দেখো, পার্বত্য অঞ্চলের নদী কিন্তু বা উত্তরবঙ্গের নদীগুলির কিন্তু গভীরতা রয়েছে, মালভূমি অঞ্চলের নদীগুলো কিন্তু গভীরতা নেই বা নাব্যতা যথেষ্ট কম। ঠিক আছে? এরপরে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় কিন্তু এই মালভূমি অঞ্চলের নদীগুলির মাধ্যমে। কারণ কারণ খরস্রোতা নদী এই অঞ্চলগুলোতে লক্ষ্য করা যায়। এবারে কয়েকটা নদীর তোমরা নাম বলবে, এই উত্তরবঙ্গের নদী আর দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের নদী আর মালভূমি অঞ্চলের নদীগুলির কয়েকটি নাম বলবে। এটাও একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম যে সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদী। বলতো সক্রিয় বদ্বীপ অঞ্চল বা সুন্দরবনের কতগুলো নদীর উদাহরণ? গোসাবা, ভেরি গুড। আর গোসাবা, মাতলা, ঠাকুরুন, রায়মঙ্গল, বুড়িগঙ্গা, এছাড়া সপ্তমুখী ইত্যাদি হলো কিন্তু কি? না, সুন্দরবন অঞ্চলের প্রধান প্রধান নদ নদী। আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম পশ্চিমবঙ্গের জলসম্পদ, তাই তো? পশ্চিমবঙ্গের জলসম্পদ বলতে আমরা শ্রেণী বিভাগ করেছিলাম, কি কি বলতো? দুটি শ্রেণীতে ভাগ করেছিলাম। ভেরি গুড। এক হচ্ছে ভূপৃষ্ঠের জল, আর একটা হচ্ছে কি? না, ভূ অভ্যন্তরের জল বা ভৌম জল। তাহলে এই যে ভূপৃষ্ঠের জল অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে যে জল, সেই জল সম্পর্কে আমরা পড়েছিলাম। সেটা আবার দু রকম হয়, কি কি বলতো? বাহ, খুব ভালো বলেছো, যে এক হচ্ছে প্রবাহমান জল আর এক হচ্ছে স্থির জল। প্রবাহমান জলগুলি কোথায় দেখা যায়? নদ নদী, খাল, এগুলিতে কিন্তু প্রবাহমান জল লক্ষ্য করা যায়। অপরদিকে স্থির জল কোন কোন ক্ষেত্রে দেখা যায়?
ভেরি গুড। স্থির জল কিন্তু ঝিল বা পুকুর বা জলাশয় বা হ্রদ, অর্থাৎ চারিদিকে কিন্তু স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকবে যে অংশগুলিতে বা যে জলাশয়গুলিতে, সেগুলিতে কিন্তু স্থির জল লক্ষ্য করা যায়। তাই তো? আমরা গত ক্লাসে নদী এবং খাল এর নানা রকম যে ব্যবহার, কি কি কাজে ব্যবহার হয় সেগুলো পড়েছিলাম, এবং অতিরিক্ত ব্যবহারের ফলে কি কি সমস্যা হয় সেই জিনিসগুলো কিন্তু দেখেছিলাম। তাই তো? আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের জলসম্পদের মধ্যে কূপ এবং নলকূপ, এই দুটি কি কি ব্যবহার রয়েছে, এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে জলসম্পদ, সেই জলসম্পদের কি কি বর্তমান সমস্যা হচ্ছে, এবং সরকারের তরফ থেকে সেটার ব্যবস্থা বা ভবিষ্যৎ সম্ভাবনা কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, এই সম্পর্কে কিন্তু আজকে আমরা জানবো। তার আগে বলো তো, এই যে তোমরা বললে যে ভূপৃষ্ঠের জল এবং ভূ অভ্যন্তরের জল, ভূ অভ্যন্তরের জল মানে হচ্ছে মাটির নিচের জল, ভৌমজল। পশ্চিমবঙ্গের কোন দুটি জেলাতে সব থেকে বেশি এই ভৌমজল সঞ্চিত রয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, বলো। বাহ, খুব ভালো বলেছো যে নদিয়া এবং মুর্শিদাবাদ, এই দুটি অংশ কিন্তু হলো, বা এই দুটি জেলা কিন্তু হলো যেখানে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ভৌমজল পাওয়া যায়। ভৌমজল কম সব থেকে কোন কোন জেলায় রয়েছে বলতো? দার্জিলিং, কোচবিহার, পুরুলিয়া, এই অংশগুলোতে কিন্তু ভৌমজলের পরিমাণ যথেষ্ট কম। ভৌমজলের উৎস কি তোমরা জানো? গত ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম যে ভৌমজলের উৎস কি কি। ভেরি গুড, বৃষ্টির জল, বরফ গলা জল, এছাড়া সমুদ্র তীরবর্তী যে অঞ্চল, সেই সমুদ্রের জলও কিন্তু ভৌমজলের প্রধান উৎস। আরো একটা হয় যে শিলার মধ্যে যে জল থাকে, সেটাও কিন্তু একটা ভৌমজলের উৎস। ঠিক আছে স্টুডেন্ট, গত ক্লাসের পড়া তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, থ্যাংক ইউ। আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গ জলসম্পদ পার্ট 2। কি রয়েছে দেখো, কূপ ও ভৌমজলের বহুমুখী ব্যবহার। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? যে নদ নদী ও খালের বহুমুখী ব্যবহার। আজকে কি পড়বো? কূপ ও ভৌমজলের বহুমুখী ব্যবহার। দেখো, কূপ থেকে ভৌমজল উত্তোলন করা হয়। তাহলে কূপ থেকে তো ভৌমজল উত্তোলন করা হয়। কূপ মানে কি? এরকম কুয়ো, তোমরা হয়তো এখন এটা তেমন ভাবে নেই, কিন্তু আগেকার দিনে এই কূপ কিন্তু প্রচুর পরিমাণে ছিল। এখনো কিন্তু রয়েছে কিছু কিছু জায়গায়, এই কূপের মাধ্যমে কিন্তু জল উত্তোলন করা হয়। কোথায় কোথায় থাকে বলো তো এই কূপগুলো? যেখানে পশ্চিমবঙ্গের ভৌমজল বা মাটির নিচের জলের স্তরটা খুব নিচের দিকে, অর্থাৎ জলের পরিমাণ যেখানে কম, সেই সব স্থানে কিন্তু এই কূপ ব্যবহার করা হয়ে থাকতো। ঠিক আছে? দেখো, এই যে কূপের মাধ্যমে, ছবি দেখলে তোমরা বুঝতে পারবে, কূপের মাধ্যমে বালতিতে করে অনেক তলা থেকে কিন্তু জলটা তোলা হচ্ছে। কখনো কখনো ভৌমজল প্রাকৃতিক নিয়মেও ভূপৃষ্ঠ থেকে বেরিয়ে আসে, তাই না? ভূপৃষ্ঠ থেকে কিন্তু একা একাই ভৌমজল মাটির তলা থেকে ভূপৃষ্ঠ কোনো ফাটল দিয়ে কিন্তু বেরিয়ে আসছে বাইরে। ভৌমজলকে একাধিক কাজে কিন্তু ব্যবহার করা যায়, অর্থাৎ ভূ অভ্যন্তরের যে জল, সেই জল কিন্তু আমরা একাধিক কাজে ব্যবহার করে থাকি। কোন কোন কাজে ব্যবহার করে থাকি? দেখো, এই ছবিটা তোমরা লক্ষ্য রাখো, খুব ইম্পর্টেন্ট। প্রথমে দেখো রয়েছে সেচের কাজে, সেচ মানে কৃষিকাজ, কৃষিকাজের ক্ষেত্রেও কিন্তু আমরা ভৌমজল ব্যবহার করে থাকি। দ্বিতীয়ত কি? শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, খুব ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন রকম পানীয় খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, খাই তো, তাহলে সেগুলো তো জল। তাহলে সেই জলটার সাথে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া বা বিভিন্ন জিনিস মিশিয়ে তো কোল্ড ড্রিঙ্কস তৈরি করা হয় জলের সাথে। তাহলে এই যে জলটা, এই জলটা কি না ভৌমজল। খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এই ভৌমজল কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয়, যাতে জলে কোনো দূষিত পদার্থ না থাকে। আর কি? পানীয় হিসাবে আমরা যে জল পান করি, তার বেশিরভাগটাই কিন্তু ভৌমজল। দেখবে ডিপ টিউবওয়েলের জল ব্যবহার করি তো আমরা, তাহলে সেটা কিন্তু হলো কি না পানীয় জল, ভৌমজল হিসেবেই আমরা ব্যবহার করি ভৌমজলকেই। এরপর উদ্ভিদের বৃদ্ধিতে, উদ্ভিদ তার শিকড়ের মাধ্যমে কিন্তু ভৌমজলটা, অর্থাৎ মাটির নিচের জলটা কিন্তু সে পায়। বনভূমি তৈরি বা বিভিন্ন গাছপালা যারা স্বাভাবিক নিয়মে বেড়ে ওঠে, স্বাভাবিক বৃদ্ধি যাদের বলবো আমরা, তারা কি আমরা কি জল দিই তাদের গাছের গোড়ায়? না, দেই না। তাহলে তারা জলটা কোত্থেকে পায়? মাটির তলা থেকে শিকড়ের মাধ্যমে কিন্তু তারা জলটা সংগ্রহ করে। এরপরে কি রয়েছে? গৃহস্থালীয় নানান কাজে, রান্নার কাজে আমরা ভৌমজল ব্যবহার করি, করি তো। স্নান করার ক্ষেত্রেও কিন্তু মাঝে মাঝে আমরা ভৌমজল ব্যবহার করি।
এরপর রয়েছে অন্তঃসলিলা নদী প্রবাহে এই ভূমিজল পাওয়া যায়। আর কি রয়েছে? স্নানাদিতে উষ্ণ প্রস্রবণের জল। আমরা দেখবে উষ্ণ প্রস্রবণ মানে গরম মাটির তলা থেকে গরম জল কিন্তু অনবরত বেরিয়ে আসে, সেটা কিন্তু আবার স্নানের কাজে ব্যবহার করি সেই জল। বলতো পশ্চিমবঙ্গের কোথায় এরকম উষ্ণ প্রস্রবণ লক্ষ্য করা যায়? ভেরি গুড, বক্রেশ্বরে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো রয়েছে কূপ ও ভৌমজলের বহুমুখী ব্যবহারের সুবিধা। কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা জানলাম। কি কি সুবিধা রয়েছে? যে সমস্ত অঞ্চলে ভৌমজলের অভাব রয়েছে সেই সকল অঞ্চলগুলিতে কূপ এবং ভৌমজলের উপর নির্ভর বেশি। তাহলে ভূপৃষ্ঠ জল যেখানে কম, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, নদীর সংখ্যা কম, সেখানে আমরা কিভাবে জল পাবো? না, ভৌমজলটাই প্রধান জল। মাটির তলার জলটা কিন্তু আমরা কূপের মাধ্যমে ব্যবহার করি এবং এর উপরেই কিন্তু আমরা নির্ভর থাকি। কূপের জল এবং ভৌমজলের যে সমস্ত সুবিধা আমরা পেয়ে থাকি সেগুলি হলো: এক, সারা বছর কৃষিকাজ। কূপের জল চাষের কাজে ব্যবহার করা হওয়ার সাথে সাথে সারা বছর কিন্তু কৃষিজ যে ফসল উৎপন্ন হয় সেটা কিন্তু ত্বরান্বিত করে কে? না, কৃষিজ ফসল। দেখো, বৃষ্টি কিন্তু সারা বছর হয় না। বর্ষার সময় চাষবাস তো অবশ্যই হয় এবং এই বর্ষা চলে গেলে তারপর ভৌমজলের মাধ্যমে বা মাটির তলার জলের মাধ্যমে কুয়ো থেকে তুলে বা পাম্পের সাহায্যে আমরা মাটির তলার জল কিন্তু কূপের সাহায্যে কি করি? না, চাষবাসে ব্যবহার করি। তাই তো? তাহলে সারা বছর কৃষিকাজে ভৌমজলের গুরুত্ব কিন্তু অপরিসীম। মনে থাকবে। দ্বিতীয়ত, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন। বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সরাসরি ভৌমজলের ব্যবহার হয়ে থাকে। আইসক্রিম কারখানা বা ভৌমজলের ব্যবহার এর একটি আদর্শ উদাহরণ। তাহলে আমরা সকলেই আইসক্রিম খাই, খাই তো? তাহলে সেই আইসক্রিম কিন্তু একটা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে পড়ে। এর জন্য কি লাগে? না, শুদ্ধ জল লাগে। তা সেই শুদ্ধ জলটা আমরা কোত্থেকে পাই? না, ভৌমজল, মাটির তলার জল আমরা পান করি। তাহলে সেই জলটাই কিন্তু আইসক্রিম শিল্পে বা বড় বড় কোল্ড ড্রিঙ্কস কারখানায়, এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কিন্তু ভৌমজলটি ব্যাপকভাবে ব্যবহার হয়। ৩ নম্বর কি রয়েছে দেখো, পানীয় জলের যোগান। ভৌমজল পানীয় জল হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গের কলকাতার কিছু অংশ বাদ দিলে বাকি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু এই ভৌমজল হচ্ছে পানীয় জলের প্রধান উৎস। মনে থাকবে। পশ্চিমবঙ্গ, কলকাতা যে জায়গাটা রয়েছে সেখানে কিছু ক্ষেত্রে কিন্তু ভৌমজলটা পাওয়া যায় না। এটা বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গবাসী কিন্তু ভৌমজলটাকে কি হিসেবে ব্যবহার করে বলতো? ভৌমজলটাকে কিন্তু পানীয় জল হিসেবে ব্যবহার করে। দেখবে গ্রামের দিকে ডিপ টিউবওয়েল বসানো থাকে, থাকে তো? এছাড়া সরকারের তরফ থেকে বর্তমানে আহ ঘরে ঘরে জলের ব্যবস্থা করা হয়েছে নলের মাধ্যমে। সেটাও কিন্তু মাটির অনেক নিচ থেকে, অর্থাৎ ভৌমজল কিন্তু তোলা হয়। এই জলটা কিন্তু আমরা আমাদের পানীয় জলের উৎস, অর্থাৎ জলটা আমরা পান করি। দেখো এই যে এরকম সরকার থেকে বর্তমানে ট্যাপ কলেজ সম্ভাবনা বা সমস্ত গ্রামে গ্রামে করা হয়েছে বা শহরে অঞ্চলেও করা হয়েছে। তাহলে ৩ নম্বর কি হলো? পানীয় জলের যোগান। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ৪ নম্বর কি? না, উদ্ভিদের শারীরবৃত্তীয় কর্ম সম্পাদন। শারীরবৃত্তীয় কাজ ভৌমজলের মাধ্যমেই উদ্ভিদ সম্পন্ন করে থাকে। তাহলে শারীরবৃত্তীয় কাজ মানে উদ্ভিদ তার ছোট থেকে বড় হচ্ছে, তাহলে সেটা শারীরবৃত্তীয় কাজ। তার শরীরকে সে বড় করছে, তা কার মাধ্যমে হচ্ছে? জলের মাধ্যমে। এবারে উদ্ভিদ এই জলটা কোত্থেকে পাচ্ছে? ভৌমজল, অর্থাৎ মাটির তলার জল। এই দেখো, এই যে উদ্ভিদ শিকড়ের সাহায্যে কিন্তু মাটির তলার যে জলটা সেটা কিন্তু সে শোষণ করছে এবং খাদ্য তৈরিতে বা নিজের দেহ বৃদ্ধি করতে, হ্যাঁ, ভৌমজলকে সে ব্যবহার করছে। তাহলে উদ্ভিদের শারীরবৃত্তীয় কর্ম কিভাবে সম্পাদন হয়? বা আহ, যে শিকড়ের মাধ্যমে ভৌমজলের চাহিদাটা সে পূরণ করে। ৫ নম্বর, গৃহস্থালীয় কর্ম সম্পাদন। গৃহস্থালীয় কর্ম সম্পাদনের সুবিধা রয়েছে ভৌমজলের মাধ্যমে। আমরা রান্নার কাজ, বাসন ধোয়া বা ঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা প্রভৃতি যে গৃহস্থালীয় কাজ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাপের জল বা ডিপ টিউবওয়েলের জল, যেটাকে আমরা কি বলি? ভৌমজল, সেই ভৌমজল কিন্তু আমরা প্রায়শই ব্যবহার করি। তাই তো? এরপরে রয়েছে ৬ নম্বর, পৌরসভায় জলের যোগান। পৌরসভা অর্থাৎ শহরাঞ্চল সেগুলি। এই শহর অঞ্চলে বেশিরভাগ পৌরসভায় কিন্তু ভৌমজল উত্তোলন করেই জলের সরবরাহ করা হয়। অর্থাৎ ভৌমজলটা একটা নির্দিষ্ট স্থানে উত্তোলন করা হয়।
এবং সেখান থেকে সেই ভৌমজল ড্রামে করে করে শহরের বিভিন্ন অংশে কিন্তু পৌঁছে দেওয়া হয়। এই যে দেখো, আমাদের গৃহস্থলীর বিভিন্ন কাজ, রান্নার কাজ, জামা কাপড় কাচা বা অন্যান্য যে সমস্ত কাজ কিন্তু আমরা ভৌমজলের মাধ্যমে করে থাকি। এছাড়া পৌরসভার জলের যোগান খুব গুরুত্বপূর্ণ। এটা পৌরসভার জলের যোগানও কিন্তু করা হয় কিভাবে, না ভৌমজলের মাধ্যমে। এরপরে হচ্ছে দেখো, কূপ এবং ভৌমজলের বহুমুখী ব্যবহার ও অতি ব্যবহারের অসুবিধাগুলি কি রয়েছে। আমরা এতক্ষণ কি পড়লাম যে কূপ ও ভৌমজলের ব্যবহারের সুবিধাগুলি কি কি। বেশিরভাগ সুবিধা কিন্তু আমরা লক্ষ্য করছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অতিরিক্ত ভৌমজলটা ব্যবহারের ফলে নানা রকম কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে। দেখো, মাটির কিন্তু একটা জলের স্তর নির্দিষ্ট থাকে, ঠিক আছে? মাটির তলায় জলের স্তরটা কিন্তু একটা নির্দিষ্ট থাকে। অতিরিক্ত পরিমাণে ভূপৃষ্ঠের উপরে যদি আমরা জলটা বার করে নিই, তাহলে এই যে মাটির তলায় যে জলের স্তরটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ফলে এই জায়গাটায় কিন্তু কি সৃষ্টি হবে, ফাঁকের সৃষ্টি হবে। ফলে বিভিন্ন গ্যাস বা মাটির যে বিক্রিয়াগুলি আছে সেগুলি কিন্তু এর সাথে জলের সাথে মিশে যাবে, এবং এই জল যদি আমরা পান করি বা ব্যবহার করি, তাহলে কিন্তু নানা রকম অসুখের সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে? তাই দেখো কি বলছে, যে সেচের কাজে ভৌমজলের অতিরিক্ত বা ভৌমজলের ব্যবহার যতই বাড়ছে, ভূ অভ্যন্তরের ভৌম জলপীঠ ততই কিন্তু নেমে যাচ্ছে, অর্থাৎ জলস্তর কিন্তু দিনের পর দিন নেমে যাচ্ছে। কেন না, কৃষিকাজে কিন্তু সব থেকে বেশি পরিমাণে জল লাগে। আমরা গৃহস্থালীয় কাজ বা পানীয় জলের থেকেও কিন্তু প্রচুর পরিমাণে বেশি লাগে কিসে, না কৃষিকাজে। তাই গ্রীষ্মকালে গভীর নলকূপে মেশিনটিকে মাটি খুঁড়ে অনেক গভীরে বসিয়ে জল তোলার ব্যবস্থা করা হয়। অর্থাৎ গ্রীষ্মকালে কি হয়, যে জলের পাইপটা সেটা কিন্তু অনেক গভীরে প্রতিস্থাপন করতে হয়, না হলে কিন্তু জল তোলাটা সম্ভব হয় না। তারপরে কি রয়েছে দেখো, কূপ দ্বারা ভূমিজলের অতিরিক্ত উত্তোলনে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে ভৌমজলের সাথে আর্সেনিকের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। দেখো এই যে ভৌম জলস্তর, আমরা ভূপৃষ্ঠের উপরে রয়েছে এবং মাটির নিচে কিন্তু এরকম জলস্তর রয়েছে। দেখো জলস্তর কিন্তু আমরা অতিরিক্ত জল ব্যবহার করার ফলে এই জলস্তর কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। ফলে আর্সেনিক দূষণ হচ্ছে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বর্তমানে আর্সেনিক দূষণ বেশি লক্ষ্য করা যায়, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভেরি গুড। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কিন্তু আর্সেনিক দূষণ লক্ষ্য করা যাচ্ছে। তোমরা আমাকে বলতে পারবে যে আর্সেনিক দূষণ কি বা এর রোগটা কেমন হয়? বাহ, খুব ভালো বলেছো যে হাতে ও পায়ে গুটি গুটি কালো কালো ছোপ পড়ে, ত্বকের ক্যান্সার হতে পারে এই আর্সেনিক দূষণের ফলে, তাই তো? তাহলে আমাদের কিন্তু ভৌম জল সংরক্ষণ করতে হবে, এবং পশ্চিমবঙ্গের জলসম্পদের কি কি সমস্যা বর্তমানে রয়েছে সেটা আগে চিহ্নিত করতে হবে। স্টুডেন্ট, এর পরে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের জলসম্পদের সমস্যা। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু যে জেলাগুলিতে ভৌম জলস্তর বা নলকূপ বা নদী, খাল বিলের জল রয়েছে, বর্তমানে বিভিন্ন রকম কার্যকলাপ, সেটা মনুষ্য সৃষ্ট হতে পারে বা একটা প্রাকৃতিক কার্য হতে পারে। এই যে বিভিন্ন রকম কার্যকলাপের ফলে পশ্চিমবঙ্গের জলসম্পদ কিন্তু বর্তমানে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সমস্যাগুলো কি কি সেগুলো প্রথমে খুঁজে বার করতে হবে। তারপর এই সমস্যাগুলো কিভাবে দূরীকরণ করা যায় বা কিভাবে জলসম্পদ বাড়ানো যায় বা জলসম্পদকে কিভাবে সংরক্ষণ করা যায় সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। প্রথমে ১ নম্বর হচ্ছে দেখো, ভৌমজলের ভান্ডার হ্রাস পাচ্ছে দিনের পর দিন। কিভাবে? দেখো, ভৌমজলের যে পরিমাণ তোলা হচ্ছে সেই পরিমাণে কিন্তু জল ভূ-অভ্যন্তরে প্রবেশ করছে না। ফলে ভৌমজল কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। বর্ষার সময় দেখবে ভৌমজলের স্তরটা অনেকটা বেড়ে যায়। কিন্তু অন্যান্য সময় দেখবে ভৌম জলস্তর প্রচন্ড নিচে নেমে যায়। তাহলে যে সারা বছর কি বৃষ্টি হয়? হয় না। তা যেসব অঞ্চলে কেবলমাত্র ভৌমজলের প্রধান উৎসই কিন্তু হচ্ছে বৃষ্টির জল, সেই অঞ্চলগুলোতে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। দ্বিতীয়ত কি? ২ নম্বর দেখা রয়েছে পুকুর, ডোবা বা জলাশয়ের সংখ্যা হ্রাস পাচ্ছে। বর্তমানে জনসংখ্যা যত দিনের পর দিন বাড়ছে, তত মানুষের বাসস্থানের চাহিদাও কিন্তু বাড়ছে। ফলে যে পুকুর বা ডোবা বা জলাশয় যেগুলো ছিল সেগুলো কিন্তু বুজিয়ে দিয়ে মানুষ ঘরবাড়ি তৈরি করছে। এর ফলে কি হচ্ছে, যে ভূপৃষ্ঠে যে জল এবং ভৌমজল
দুটোই কিন্তু কমে যাচ্ছে। তোমরা দেখবে বর্তমানে শহর অঞ্চলে বড় বড় ডোবাগুলিকে বুঝিয়ে দিয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি বা কোনো কারখানা গড়ে তোলা হচ্ছে। ফলে সেই অঞ্চলের বাস্তুতন্ত্র যেমন নষ্ট হচ্ছে, তেমনি ভৌমজল বা ভূপৃষ্ঠের যে জল, সেই জলের প্রবাহ পথ কিন্তু অনেকটা কমে যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা বর্তমানে। শুধু শহরাঞ্চল না, গ্রাম অঞ্চলেও কিন্তু বর্তমানে পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, জলাশয় বুঝিয়ে দেওয়া হচ্ছে। দেখো ৩ নম্বর রয়েছে কি না, ভৌমজলের সংকট সীমা। কয়েকটি স্থানে এই ভৌমজলের সীমানা সংকট মাত্রায় পৌঁছে গেছে। তাহলে ভৌমজলের যে সংকট সীমা সেটা কিন্তু কয়েকটি স্থানে সংকটজনক অবস্থায় পৌঁছে গেছে। মানে সেখানে কিন্তু খুব রিস্ক এই ভৌমজলটাকে ব্যবহার করা। আর্সেনিকের দূষণ বেড়ে যাচ্ছে। তাছাড়া ভূজলস্তর এত নিচে নেমে গেছে যে জল কিন্তু ঠিকভাবে আসছে না। কোন কোন স্থানে বলতো পশ্চিমবঙ্গে? সেটা কোচবিহার, এছাড়া পুরুলিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং এই অঞ্চলগুলোতে কিন্তু ভৌম জলস্তর অনেকটা নিচে নেমে গেছে। ফলে খুব সহজেই যে আমরা পানীয় জলটা ব্যবহার করি ভৌমজলের মাধ্যমে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। ৪ নম্বর দেখো রয়েছে বৃষ্টির জল সংরক্ষণের অভাব। দেখো বর্তমানে আমাদের ভারতবর্ষের মধ্যে তামিলনাড়ু রাজ্যটি কিন্তু এই বৃষ্টির জল সংরক্ষণে সব থেকে অগ্রণী ভূমিকা পালন করে বা রাজ্যে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে। কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এই বৃষ্টির জল ধরে রেখে সেটাকে পরবর্তীকালে চাষের কাজে বা বিভিন্ন গৃহস্থলীয় কাজে ব্যবহার করা ইত্যাদি কিন্তু করা হচ্ছে না। বর্ষাকালে যে বৃষ্টি হয় তার বড় অংশ কিন্তু সংরক্ষণ না হওয়ার কারণে সেই জলটা সাগরে বা নদী নালার মাধ্যমে সমুদ্রে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টির জল তো মিষ্টি জল। তাহলে সেই বৃষ্টির জল যদি আমরা সংরক্ষণ করতে পারি বড় বড় ডোবাশয় বানিয়ে বা পুকুর কেটে যদি জল ধরে রাখতে পারি, সেটা কিন্তু পরবর্তী সময়ে আমরা কিন্তু সেটাকে চাষের কাজে বা আমাদের নিজেদের ব্যবহারের জন্য কিন্তু সংরক্ষণ করা রাখা উচিত। তাই তো? তাহলে এই সংরক্ষণের অভাবের ফলে কিন্তু নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। ৫ দাগ দূষণ। ভৌমজলের অনেক স্থানে আর্সেনিক ও অন্যান্য দূষণের মাত্রা কিন্তু বেড়ে গেছে। বিশেষ করে উত্তর দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ এই স্থানগুলোতে কিন্তু ভৌমজল অতিরিক্ত ব্যবহারের ফলে যে আর্সেনিক দূষণ এবং এর সাথে সাথে অন্যান্য যে দূষণগুলো রয়েছে তার পরিমাণ কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এটাও একটা সমস্যা। আচ্ছা, এবারে দেখো রয়েছে কিভাবে জলসম্পদ বাড়ানো যাবে এবং সংরক্ষণ করা যাবে। তাহলে বিভিন্ন রকম পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে। সরকারের সহযোগিতা লাগবে। তাই তো? সরকার দ্বারা আইন প্রণয়ন করতে হবে। বিভিন্ন মাধ্যমের সাহায্যে কিন্তু এই ভূম জলস্তরকে বাড়ানো যায় বা সংরক্ষণ করা যায়। কোন কোন কিভাবে বাড়ানো যায় দেখো, বা কোন কোন ক্ষেত্রে বাড়ানো যায়? ১. পুকুর, নদী, খাল, বিল সংস্কার করে জল ধরে রাখতে হবে। দেখবে অনেক পুকুর গুলো অগভীর, সেগুলো খনন করতে হবে। খনন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ফলে সেখানে সংস্করণের মাধ্যমে জল কিন্তু যাতে অতিরিক্ত ধরবে, এই জল কিন্তু সেখানে ধরে রেখে সংরক্ষণ করতে হবে। ২ নম্বর কি বলছে দেখো, কোনো জলাশয়কেই বুঝিয়ে ফেলা বা নষ্ট করা চলবে না। শহরাঞ্চল বা গ্রাম অঞ্চলে বড় বড় যে জলাশয় রয়েছে সেগুলোকে কিন্তু কোনোভাবে বুঝিয়ে ফেলা যাবে না। দরকার হয় এর জন্যে সরকারের সাহায্য নিতে হবে বা সরকারের মাধ্যমে আইন প্রণয়ন করে ডোবাশয় বা জলাভূমিগুলোকে ডুবিয়ে দেওয়া কিন্তু বন্ধ করতে হবে। এইভাবে কিন্তু জল সম্পদ সংরক্ষণ করা যায়। এরপর কি রয়েছে? ৩ নম্বর, নতুন করে পুকুর, জলাশয় কাটা প্রয়োজন। তাহলে নতুন করে কিন্তু পুকুর কাটতে হবে, জলাশয় কাটতে হবে। দেখো এরকম ভাবে নতুন করে দেখো খাল কাটা হয়েছে। এই যে জল, এটা বর্ষার জল ধরে রাখা হয়েছে। এই জলটাকে কিন্তু আমি পাশের যে কৃষিকাজ হয়, মাঠ রয়েছে, সেই কৃষিকাজে কিন্তু আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো। তাহলে নতুন নতুন পুকুর বা খাল খনন করে জল ধরে রাখতে হবে। এইভাবে কিন্তু বৃষ্টির জল বা জলসম্পদকে বাড়ানো যায় বা জলকে সংরক্ষণ করা যেতে পারে। আর কি রয়েছে? ৪ নম্বর দেখো, নদীতে আরো বাঁধ দিয়ে জলাধার তৈরি করে জল ধরে রাখতে হবে। নদীতে বাঁধ দিতে হবে। বাঁধ দেওয়ার মাধ্যমে কিন্তু জলাধার, কৃত্রিম জলাধার তৈরি করে সেখানে জলটা ধরে রাখা সম্ভব।
আচ্ছা, এরপরে দেখা রয়েছে আর কি কিভাবে জল সম্পদ বাড়ানো যায় দেখো। আর 5 নম্বর কি না, মালভূমি অঞ্চলে ছোট ছোট বাঁধ তৈরি করে জল ধরে রেখে ভৌমজলের ভান্ডার বাড়াতে হবে। এরকম ছোট ছোট বাঁধ তৈরি করতে হবে। বাঁধ তৈরি করে কিন্তু জলটাকে ধরে রাখতে হবে। ধরে রাখলে দেখবে এই জলটা কিন্তু ধীরে ধীরে কয়েকদিনের মধ্যেই মাটির তলায় প্রবেশ করে যাবে। তাহলে অর্থাৎ ভূগর্ভস্থ জল সেটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। এইভাবেও কিন্তু জল সম্পদকে বাড়ানো যায়। ঠিক আছে? এরপরে দেখা রয়েছে 6 নম্বর, গাছ কাটার পরিবর্তে বেশি বেশি করে গাছ লাগানো দরকার। গাছ ভূমজলের ভান্ডার বাড়ায়। তাহলে গাছ কিন্তু বেশি করে লাগাতে হবে। দেখবে যেসব অঞ্চলে গাছ বেশি পরিমাণে রয়েছে, বনভূমি রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। উদাহরণ কি না, আমাদের বক্সা ডুয়ার্স অঞ্চল, সেখানে ঘন জঙ্গল রয়েছে, ফলে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু সেখানেই হয়। তাহলে গাছপালা যেখানে বেশি থাকবে সেখানে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে। আর বৃষ্টিপাত বেশি হওয়া মানে কি, ভূম জলস্তরটা বাড়বে। এভাবেও আমরা জল সম্পদকে সংরক্ষণ বা বাড়াতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে দেখো 7 নম্বর, বৃষ্টির জলের যে অংশ সাগরে চলে যায় তার বেশিরভাগটাই সংরক্ষণ জরুরি। তোমাদের দেখবে বাড়ির ছাদে অনেকে ড্রাম বসানো থাকে, থাকে তো। এই ড্রামের সাথে কিন্তু যদি আমি ঘরের উপরে বা ছাদে যে বৃষ্টি পড়ে সেই বৃষ্টির জলে যদি আমি বাইরে না ফেলে দিয়ে এবং পাইপ সিস্টেমের মাধ্যমে সেই ট্যাঙ্কের ভিতরে ফেলি, তাহলে সেই জলটা কিন্তু আমরা খুব সহজেই পরবর্তীকালে ইউজ করতে পারবো। কি পারবো তো? তাহলে এইভাবেও কিন্তু সংরক্ষণ করা যায়। আর তোমরা মনে রাখবে, জলসম্পদ সংরক্ষণ এবং বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, এর মধ্যে ভারতবর্ষের মধ্যে তামিলনাড়ু রাজ্য কিন্তু সবার প্রথমে রয়েছে। বর্তমানে সেখানে কিন্তু নানা রকম পদ্ধতির মাধ্যমে জলসম্পদকে সংরক্ষণ করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আর কি কি রয়েছে দেখো। আর কিভাবে শহর অঞ্চলে বড় বড় হাউজিং কমপ্লেক্স, অফিস বা স্কুলগুলিতে জলাধার তৈরি করে সেগুলিতে সেই জল ভূগর্ভে পাঠানোর ব্যবস্থা করতে হবে। দেখো, দেখো, এখান থেকে কিন্তু বিভিন্ন হাউজিং কমপ্লেক্স অফিসে জলাধার তৈরি করতে হবে কৃত্রিম। সেখান থেকে জল কিন্তু মাটির তলাতে প্রবেশ করানোর জন্য বিভিন্ন রকম মেশিন বর্তমানে পাওয়া যায়। সেটার মাধ্যমে ভৌম জলস্তরকে কিন্তু বাড়ানো যায়। এছাড়া কি আছে না, বড় বড় হাউজিং কমপ্লেক্স বা বড় বড় যে ফ্ল্যাট বাড়ি অফিস রয়েছে তার উপরে যদি আমি বৃষ্টির জলটাকে সংরক্ষণ করি, সেটাও কিন্তু জল সংরক্ষণ করা যায়। সেই জলটা কিন্তু আমি আবার ইউজ করতে পারবো। এইভাবে জলের সম্পদকে বাড়ানো যেতে পারে। আর কিভাবে বাড়ানো যেতে পারে দেখো, জলসেচের আধুনিক পদ্ধতি ব্যবহার করে সেচের জলের 50% পর্যন্ত জল বাঁচানো যায়। দেখবে জলসেচের মাধ্যমে আমরা কিন্তু অতিরিক্ত জল দিয়ে ফেলি জমিতে, কিন্তু যদি আমি সেচের যেটুকু জল লাগবে, আধুনিক পদ্ধতি এরকম ভাবে দেখো রয়েছে। আধুনিক পদ্ধতি যদি আমি প্রয়োগ করি তাহলে কিন্তু অতিরিক্ত জল সেচ কাজে লাগবে না। সেই অতিরিক্ত জলের 50%ও কিন্তু কম জলটা কিন্তু সেচ কাজে লেগে যাচ্ছে। তাহলে অনেকটা জল সঞ্চয় করা যাবে। তাহলে তোমরা এই পদ্ধতিগুলো খুব ভালো করে পড়বে, না কিভাবে পশ্চিমবঙ্গের জলসম্পদকে বাড়ানো যাবে এবং সংরক্ষণ করা যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের নদী পরিকল্পনা, ব্যারেজ ও জলাধার। দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নদী পরিকল্পনা রয়েছে। কি বলতো? ডিভিসি, ভেরি গুড, দামোদর ভ্যালি কর্পোরেশন। এর মাধ্যমে কি হয় না, বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রথমে এই পরিকল্পনা গ্রহণ করা হলেও বহুমুখী পরিকল্পনা কিন্তু এখন পাওয়া যাচ্ছে। অর্থাৎ নানা রকম সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যাচ্ছে এই ডিভিসি থেকে। সেটা জলসম্পদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে কৃত্রিম জলাধার তৈরি করে জলটাকে ধরে রাখা হয়। এছাড়া পর্যটন, মাছ চাষ, পরিবহন বা জলবিদ্যুৎ উৎপাদন সমস্ত কিছু কিন্তু এই নদী পরিকল্পনা বা ডিভিসির মাধ্যমে কিন্তু হয়ে থাকে। পশ্চিমবঙ্গে এরকম অনেকগুলি নদী পরিকল্পনা ব্যারেজ ও জলাধার রয়েছে। দেখো সেগুলো কি কি। 1 নম্বর, দামোদর পরিকল্পনা বাঁধ ও জলাধারগুলি হলো কি কি না, তিলাইয়া, মাইথন, পাঞ্চেত, কোনার। এগুলো ঝাড়খণ্ডে হলেও পশ্চিমবঙ্গ এখান থেকে সেচের জল পায়। অর্থাৎ এই যে তিলাইয়া, মাইথন এগুলো ঝাড়খণ্ডে হওয়ার সত্ত্বেও পশ্চিমবঙ্গ কিন্তু এই অঞ্চল থেকে কিন্তু সেচের জন্য প্রচুর পরিমাণ জল পায় এই বাঁধগুলো দেওয়ার ফলে। মনে থাকবে। তাহলে কোন নদীর উপরে বাঁধ দেওয়ার মাধ্যমেও কিন্তু আমরা জল সম্পদকে বাড়াতে পারছি, কৃষির কাজে লাগাতে পারছি, তাই তো? আচ্ছা, এরপরে 2 নম্বর কি আছে দেখো, ময়ূরাক্ষী নদীতে নির্মিত হয়েছে
কানাডা বাঁধ, তিলপাড়া ব্যারেজ, কোপাই ও দ্বারকা ব্যারেজ। এই ব্যারেজগুলির মাধ্যমে কি করা হচ্ছে না, ময়ূরখালী নদীর উপরে কিন্তু এরকম জলাধার তৈরি হয়েছে বর্তমানে। কানাডা বাঁধ তৈরি হয়েছে, বাঁধ দিয়ে জলটা সংরক্ষণ করে কিন্তু জলসম্পদটাকে বাড়ানো হচ্ছে। এটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি। জলটাকে আমরা যখন ইচ্ছে তখন ছাড়তে পারছি, ধরে রাখতে পারছি, প্রয়োজন মতো ব্যবহার করতে পারছি। 3 নম্বর, কংসাবতী নদীর উপর নির্মিত হয়েছে শিলাবতী, ভৈরববাঁকি ও তারাফেনী ব্যারেজ। এই ব্যারেজগুলো কিন্তু জল সংরক্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আশেপাশি অঞ্চলের বা পার্শ্ববর্তী অঞ্চলের কৃষিকাজে কিন্তু সব থেকে বেশি ভূমিকা গ্রহণ করে এই বাঁধগুলি বা ব্যারেজগুলি। মনে থাকবে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। দুটো ক্লাসের মাধ্যমে আমি তোমাদের পশ্চিমবঙ্গে যে জলসম্পদ রয়েছে সেটা বোঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের যেটুকু পড়লাম সেখান থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে একটু দেখে নিই চলো। 1, কূপ ও ভূমিজলের বহুমুখী ব্যবহারের সুবিধাগুলি লেখো। অসংখ্য ব্যবহার রয়েছে কূপ আর নলকূপের। পানীয় জল, কৃষিক্ষেত্রে, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে, তাই তো? এছাড়া আর কি কি কাজে ব্যবহার হয়? গৃহস্থালীয় কাজে, শিল্প কার্যে, নানা কাজে কিন্তু কূপ ও ভূমিজলের ব্যবহার করা হয়ে থাকে। পৌরসভাতে বর্তমানে এই কূপ বা ভৌম জলের যে সুবিধা সেটা কিন্তু দেওয়া হচ্ছে, কারণ সেখানে পানীয় জলের যে সমস্যা থাকে পৌরসভা অঞ্চলে সেটাকে মেটানোর জন্য এই ভৌমজলের ব্যবহার করা হচ্ছে। 2 নম্বর কি, কূপ ও ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের অসুবিধা কি? দেখো, অতিরিক্ত ব্যবহারের ফলে কি কি সমস্যা হচ্ছে না, জলস্তরটা কিন্তু ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, ফলে বর্ষা ছাড়া অন্যান্য সময়ে কিন্তু জলটা আমরা সহজে পাচ্ছি না। আর কি সমস্যা হয়, যে জল অতিরিক্ত ব্যবহারের ফলে আর্সেনিক দূষণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর্সেনিক দূষণ, হাতের কালো ছাপ হয়ে যাচ্ছে, ত্বকের ক্যান্সার হচ্ছে। 3 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ জলের উপস্থিতি কোন জেলায় সর্বাধিক? বলো কোন জেলাতে সর্বাধিক? ভেরি গুড, নদিয়া এবং মুর্শিদাবাদে কিন্তু সর্বাধিক। 4 নম্বর কি রয়েছে না, পশ্চিমবঙ্গে জলসম্পদ কোন ক্ষেত্রে বেশি ব্যবহার হয়? বলো কোন ক্ষেত্রে সব থেকে বেশি এই জলসম্পদটা আমরা ব্যবহার করি? বাহ, খুব ভালো বলেছো যে কৃষিকাজে বা সেচ কার্যে কিন্তু আমরা সব থেকে বেশি জলসম্পদটা ব্যবহার করি। পশ্চিমবঙ্গে জলসম্পদের সমস্যা কি কি? একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম যে ভৌমজলের ভান্ডার হ্রাস পাচ্ছে, জলাশয়গুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে বলে জলাশয়ের সংখ্যা হ্রাস পাচ্ছে, ভৌমজলের সংকট সীমায় পৌঁছে গেছে কিছু কিছু জেলা, বৃষ্টির জল সংরক্ষণের অভাব লক্ষ্য করা যায়। এছাড়া নানা রকম দূষণ কিন্তু জলসম্পদের বর্তমান সমস্যা। কিভাবে জলসম্পদ বাড়ানো ও সংরক্ষণ করা যায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। এটাও তোমরা মুখস্থ করবে। একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম যে জলাশয় বুঝিয়ে ফেলা যাবে না, সরকারের তরফ থেকে আইন করতে হবে, বৃষ্টি জলকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে, সেচ কাজে অতিরিক্ত জল ব্যবহার করা যাবে না। এই পদ্ধতিগুলি অবলম্বন করলে কিন্তু ভৌম জলস্তর সংরক্ষণ করা সম্ভব। ঠিক আছে স্টুডেন্ট, থ্যাংক ইউ ক্লাস। মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।